কি হনুরে ভাব সরকারের মধ্যে, কি হনুরে ভাব প্রধান দলের মধ্যে। তবে একটা ভালো দিক যে এই ধরনের একটা আক্রমণ হওয়ার সাথে সাথে বিএনপি বলেছে, দুঃখ প্রকাশ করেছে, বিবৃতি দিয়েছে। কেন আজকে কেন এটা না দিলে আওয়ামী লীগ বুঝতো যে আমরা খণ্ড বিখণ্ডে বিভক্ত। এই ঘটনার মধ্য দিয়ে বিএনপি যে যত দ্রুত সম্ভবত সবার আগে সমর্থন দিয়েছে, তাতে যে জাতি যে জাতির সাথে ঐক্যবদ্ধ তার একটা প্রমাণ বিএনপি দিতে পেরেছে। একটা সুযোগ এসেছিল বিএনপিকে একটা সুন্দর রাজনীতি করার জন্য, যেটা তারেক রহমান বুঝতে পারছেন, খালেদা জিয়া বুঝতে পারছেন, কিন্তু দলের মধ্যে ক্ষমতা এবং টাকা এবং চাঁদাবাজি এবং নগদ লাভের কারণে কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না বলে দলটি এখন প্রায় ভঙ্গুর অবস্থায় আছে। তারা সেই পুরনো বন্দোবস্ত, পুরনো কায়দায়, পুরনো স্টাইলে, পুরনো কি হনুরে বলে যেভাবে তারা গোপালগঞ্জে গিয়েছে, পরিণতি কি হলো? লোকজন তো বলছে শেখ হাসিনা হেলিকপ্টারে পালিয়েছে আর এনসিপি এপিসি দিয়ে পালিয়েছে। আমি সর্বপ্রথম বাংলাদেশ সংস্কার পার্টি এবং জাতীয় সংস্কার জোটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত একদম সম্প্রতি ঘটে যাওয়া একটা বিষয় নিয়ে আলোচনার সূত্রপাত করেছেন। এটা নিয়ে আলোচনা হওয়া দরকার এবং এর কারণ এবং কি করা যেত, কি করা যেত না, কি করা ঠিক হয়েছে, কি করা ঠিক হয়নি, কিছুটা আমার প্রিয় বন্ধু লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর বীর প্রতীক বর্ণনা দিয়েছেন। অনেকের ব্যর্থতার কথা বলেছেন, আমার কথার মধ্যেও ব্যর্থতার কথাটা আসবে। তবে দুঃখজনক হলেও সত্য, 5 অগাস্টের পর থেকে আমরা আমাদের যে পরিবর্তন হওয়ার কথা ছিল, সেই পরিবর্তন একমাত্র শুধু জনগণের মধ্যে যে একটা স্পৃহা আসছে যে আর স্বৈরাচার নয়, এছাড়া আর খুব বেশি বড় ধরনের পরিবর্তন হয়নি। এমনকি আপনি একজন উপস্থাপিকা হিসাবে আপনাকে হুমকি ধামকি দেওয়া, আপনার একটা অনলাইনে গিয়ে কিছু বক্তব্য শুনলাম, অনেক ব্যথিত হলাম যে যারা দেশের জন্য, গণতন্ত্রের জন্য কাজ করে, তাদের প্রতিনিয়ত হুমকি ধামকি এবং অকথ্য ভাষায় যে গালাগালি, এই কালচার থেকেও আমরা বেরিয়ে আসতে পারিনি, যা আমরা স্বৈরাচারের সময় দেখেছি। এখন তো তার পরিবর্তন হয়নি। আপনাকে যারা হুমকি ধামকি দিচ্ছে, কটু কথা বলছে, তাদের প্রতি নিন্দা জ্ঞাপন করছে। দেখুন, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন গোয়েন্দা রিপোর্ট তাদের কাছে ছিল, থাকাটাই স্বাভাবিক। কিন্তু সমস্যাটা হয়ে গেছে যে এই সরকার গঠিত হয়েছে সোনার পাথর বাটির মতো একটা অথর্ব সরকার। যেন তেন ভাবে আমরা অন্ধ বিশ্বাস করে একজনকে দেশের দায়িত্ব দিয়েছিলাম, তিনি সঠিকভাবে সঠিক জায়গায় সঠিক লোকটি নির্বাচন করতে পারেননি এবং কোনো পদ্ধতিগত ভাবে উনি নির্বাচন ওই উপদেষ্টা পরিষদ তৈরি করেননি। সেই ব্যর্থতার দায় সরকারকে ঐতিহাসিকভাবে আজকে ভবিষ্যতে ইতিহাসে এটা থেকে যাবে। তার যদি সংশোধন না হয়, আমরা বারবার সরকারকে বলে যাচ্ছি যে সংস্কার করতে হবে সরকারের ভেতর থেকে, সরকারের সংস্কার আগে করা হোক, তারপরে সবাই ঠিক হবে। কিন্তু সেখানে সরকার ব্যর্থ হয়েছে বলে আমরা, আমার দল এবং আমাদের জোট মনে করে। দেখুন, দুর্বলতা কার? এখানে প্রথম প্রাথমিক দুর্বলতা হলো সরকারের। সরকার পুরো জাতিকে ইউনাইটেড করা বা সবাইকে আস্থায় আনার ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। কোনো কোনো দলকে, আজকে যারা আলোচনায় 30টা দল আছে, তার মধ্যে অন্তত 2টি দল আমি জানি যে নিবন্ধন ছাড়া। অথচ নিবন্ধন ছাড়া বাংলাদেশে অনেক দল আছে, তাদেরকে তারা চিঠি দেওয়ার পরেও ডাকা হয়নি এবং তাদের সাথেও কোনো আলোচনা করা হচ্ছে না। এবং জনগোষ্ঠী যে আছে, তাদের যে স্টেক হোল্ডাররা আছে, তাদের মধ্যে যে জ্ঞানী এবং সংগঠিত অনেক প্রতিষ্ঠান আছে, সামাজিক, রাজনৈতিক এবং অন্যান্য, তাদেরকেও ডেকে সরকার শেয়ার করেনি। কি হনুরে ভাব সরকারের মধ্যে, কি হনুরে ভাব প্রধান দলের মধ্যে। তবে একটা ভালো দিক যে এই ধরনের একটা আক্রমণ হওয়ার সাথে সাথে বিএনপি বলেছে, দুঃখ প্রকাশ করেছে, বিবৃতি দিয়েছে। কেন আজকে কেন এটা না দিলে আওয়ামী লীগ বুঝতো যে আমরা খণ্ড বিখণ্ডে বিভক্ত। এই ঘটনার মধ্য দিয়ে বিএনপি যে যত দ্রুত সম্ভবত সবার আগে সমর্থন দিয়েছে, তাতে যে জাতি যে জাতির সাথে ঐক্যবদ্ধ তার একটা প্রমাণ বিএনপি দিতে পেরেছে বলে আমি বিএনপিকে ধন্যবাদ জানাই। দেখুন, এই জন্য আমি বলছি যে দুর্বল বিএনপি কি কখনো মানে বিচ্ছিন্ন হওয়ার মতো কোনো কিছু বলেছে কিনা? বিএনপির বক্তব্যে এমন কোনো কিছু ছিল কিনা যে বিভাজন তৈরি করে, রাজনীতিতে বিভাজন তৈরি করে? এই আলোচনা করতে গেলে একটা দুটা টক শো লাগবে। বিএনপি রাষ্ট্রপতি পরিবর্তন থেকে শুরু করে ছাত্রলীগ নিষিদ্ধ, আওয়ামী লীগকে
কোণঠাসা আওয়ামী লীগের সংবিধান, আইন, তারপর সংস্কার প্রত্যেকটা ক্ষেত্রে বিএনপি বাধা দিয়েছে। সর্বোপরি আমি বলতে চাই, বিএনপি জাতিকে ডেকে জাতীয় ঐক্যের জন্য ডাক দিতে পারতো সকল দলকে নিয়ে। একটা সুযোগ এসেছিল বিএনপিকে একটা সুন্দর রাজনীতি করার জন্য, যেটা তারেক রহমান বুঝতে পারছেন, খালেদা জিয়া বুঝতে পারছেন, কিন্তু দলের মধ্যে ক্ষমতা এবং টাকা এবং চাঁদাবাজি এবং নগদ লাভের কারণে কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না বলে দলটি এখন প্রায় ভঙ্গুর অবস্থায় আছে। ৬-৭ হাজার বহিষ্কার করা হয়েছে, আর অনেকে স্বেচ্ছায় নিজেরা চলে যাচ্ছে দল থেকে। সেটা এই কম্বল বাঁচতে গিয়ে, পশম বাঁচতে গিয়ে কম্বল থাকে কিনা আমাদের ওটা দেখার পালা। আমি 3টা বিষয় বলছি। একটা হলো দুর্বলতা সরকারের, পরে প্রশ্নগুলো আমি ডিটেলস বলবো। দ্বিতীয়ত হলো প্রধান দলের দুর্বলতা। তৃতীয় হলো এনসিপির দুর্বলতা। এনসিপি যেভাবে রাজনীতি করতে চেয়েছিল বা করার কথা ছিল, যদিও তারা 6 মাস পরে রাজনীতিতে এসেছে, যে কোনো দলই জাতীয় ঐক্য বা জাতিকে সেইভাবে বা জুলাইয়ের যে আগস্টের যে আবু সাইদ এবং মুগ্ধদের যে চাহিদা, আমাদের যে সকলের আত্মার অন্তরের যে চাহিদা, যে মিশন ভিশন নিয়ে সংগ্রাম হয়েছিল, তার দিকে অন্য দলগুলো যায়নি বলেই, সবাই সঠিকভাবে যেতে পারেনি বলে এনসিপির জন্ম হয়েছে। তবে এনসিপির জন্মের মধ্যেও অনেক কিছু প্রবলেম আছে। তারা কিভাবে এত টাকা দিয়ে শোডাউন করে ওই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাদের আত্মপ্রকাশ করেছে, কিভাবে বিভিন্ন লোকের কাছে টাকাবাজি চাঁদাবাজি করেছে, এমনকি নারী ঘটিত বিষয়গুলোতে তারা জড়িত হয়ে পড়ছে, সেইগুলো তাদের দুর্বলতা। এবং সবচেয়ে বড় দুর্বলতা হলো, এটা স্বাভাবিক, তাদের বয়স অনুযায়ী তাদের এই ঝানু রাজনীতিবিদ যারা আওয়ামী লীগের এবং বিএনপির বিশেষ করে এবং অন্যান্য বাম দল বা অন্যরা তো আছে, তাদের সাথে রাজনৈতিক কম্পিটিশনে তাদের টিকে থাকার কথা না। এবং সেই রাজনীতিটা যদি তারা করতে পারতো, তারা যদি নতুন বন্দোবস্তের রাজনীতি প্রতিষ্ঠিত করতে পারতো বা চেষ্টা করত, তাহলে ওদের রাজনীতি জনগণ আরো বেশি মূল্যায়ন করত। তারা সেই পুরনো বন্দোবস্ত, পুরনো কায়দায়, পুরনো স্টাইলে, পুরনো কি হনুরে বলে যেভাবে তারা গোপালগঞ্জে গিয়েছে, পরিণতি কি হলো? লোকজন তো বলছে শেখ হাসিনা হেলিকপ্টারে পালিয়েছে আর এনসিপি এপিসি দিয়ে পালিয়েছে। এই যে পালানোর দৃশ্য, এখানেও ষড়যন্ত্র আছে বলে আমি মনে করি। যে এইভাবে তাদেরকে পালানোর মতো করে না পাঠিয়ে অবশ্যই সেখানকার প্রশাসন, জেলা প্রশাসক এবং আইন শৃঙ্খলা বাহিনী একটা জায়গায় তাদেরকে নিয়ে একেবারে সুকৌশলে তাদেরকে এইখানে বের করে আনতে পারতো। এই ট্রেনিং এই সেনাবাহিনীতে আছে। আমার মনে হয় যে হাসিনুর এটা সমর্থন করবে, যেভাবে সিভিল টাইপে তাদেরকে ধাক্কায়া একটা সুরঙ্গের মধ্য দিয়ে এপিসির মধ্যে ঢুকানো হয়েছে, এটাকে আরো ক্যামোফ্লাইজ ভাবে করে তাদেরকে ওখান থেকে বের করে আনা যেত। এখানেও কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে। কাদের নির্দেশে, কেন প্রধান সড়কের মধ্যে তাদেরকে এইভাবে নিয়ে কোনো একটা মাঠে বা গোপন জায়গায়, যেখানে মিডিয়া নাই, যেখানে মানুষ থাকে না, সেখানে নিয়ন্ত্রিত জায়গা থেকে কেন তাদেরকে পাঠানো হলো না, এটা বোঝার ক্ষমতা আমার সন্তান তুল্য যায় এনসিপির সদস্য, তাদের বোঝার কথা না।